Good morning to everyone. Today we are going to learn something more regarding the Gibbs Helmholtz equations, and also we will learn something regarding what are the conditions for equilibrium or what are the conditions for a spontaneous process. Last class এ আমরা Gibbs Helmholtz equation দেখেছিলাম। একটা বিষয়ে আমরা বলেছিলাম কি Gibbs Helmholtz equation আসলে দুইটা ইস্যুর উপরে দুইভাবে আমরা ডিরাইভ করতে পারি। একটা হলো in terms of free energy and enthalpy, আর একটা আমরা করব in terms of internal energy and work function। তাহলে লাস্ট ক্লাসে আমরা এই যে in terms of free energy and enthalpy এটা আমরা শিখেছি। তাহলে আজকে আমরা in terms of internal energy and work function, যে ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক ফাংশনের সাপেক্ষে আমরা গিবস হেলমহোলটজ ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করা যায় সেটা দেখব। আর সাথে এটা আমরা লাস্ট ক্লাসেই বলেছিলাম যে আসলে গিবস হেলমহোলটজ ইকুয়েশনটা আমরা কি কাজে লাগে সেটা আমরা বলেছি। আর পরবর্তীতে এখানে অনেকগুলো জিনিস আমরা দেখাবো, যে এখানে কয়েকটা কন্ডিশন আছে যে আমরা বিভিন্ন ধরনের এযাবৎকালে সবসময় শিখে আসছো কি যে একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে কি হবে না, সেটা আমরা সবসময় বলেছি কি যে রিয়াকশনটা যদি এক্সোথার্মিক হয়, মানে কোনো একটা রিয়াকশনে যদি হিট প্রডিউস হয় তাহলে সেই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়। কিন্তু আসলে আমরা এখন অলরেডি এনট্রপি টার্ম সম্পর্কে জেনেছি। তাহলে এনট্রপির রেসপেক্টেও কিন্তু আমরা অলরেডি বলেছি যে যদি কোনো সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায় তাহলে সেই সিস্টেমটাকে আমরা স্পন্টেনিয়াস বলতে পারি। আবার এখন আমরা শিখছি গিবস ফ্রি এনার্জি। তাহলে গিবস ফ্রি এনার্জির রেসপেক্টেও আমরা এটা কিন্তু বলতে পারবো যে আসলে কোন সিস্টেমটা স্পন্টেনিয়াস বা কোন সিস্টেমটা নন স্পন্টেনিয়াস বা ইকুইলিব্রিয়াম। তাহলে এই কন্ডিশনগুলো আমরা আজকে শিখব, যে আসলে শুধুমাত্র এক্সোথার্মিক রিয়াকশন হলেই যে সেটা স্পন্টেনিয়াস হবে দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। উই হ্যাভ সাম আদার ফ্যাক্টরস অলসো, যে এনট্রপি অথবা গিবস ফ্রি এনার্জি এর যে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে আমরা সিস্টেমটাকে স্পন্টেনিয়াস কনসিডার করতে পারি। সো লেটস স্টার্ট ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ফাংশন টু ডিরাইভ দ্য গিবস হেলমহোলটজ ইকুয়েশন। আচ্ছা, তাহলে গিবস হেলমহোলটজ ইকুয়েশনের জন্য আমরা প্রথমে কি করে নিলাম, যে বলেছি আমরা করতে চাচ্ছি কি ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশনের ডেফিনিশনটা কি, এই দেখো, ওয়ার্ক ফাংশন ইকুয়াল ইন্টারনাল এনার্জি মাইনাস টিএস, টেম্পারেচার অ্যান্ড এনট্রপির মাল্টিপ্লাই। তাহলে সেক্ষেত্রে এটা হলো ওয়ার্ক ফাংশন। তাহলে এখন এটার থেকে আমরা যদি ছোট স্মল টার্ম হিসেবে কনসিডার করি, জাস্ট পার্ট অফ ডিফারেন্সিয়েশন, মানে কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন, নট এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েশন। যে এখানে দেখো এ কে যদি আমরা ছোট্ট একটা স্মল পার্ট নেই তাহলে ডি ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে এইটাকে আমরা আসলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি করি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কিন্তু এই টার্মটা পাই। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে যখন যদি ডিফারেন্সিয়েট করি দেন উই উইল গেট দিস টাইপস অফ ইকুয়েশন। আর যদি আমরা টেম্পারেচার এবং এনট্রপি দুইটাকেই ভেরিয়েবল ধরি তাহলে কিন্তু আমরা ডেল্টা টি ইন্টু এস আবার টি ইন্টু ডেল্টা এস দুইটা টার্মেই পাওয়ার কথা ছিল, কিন্তু কাইন্ড অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা আমরা ধরতে পারি। যে এইখানে টেম্পারেচারটাকে যদি কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েট করি দেন উই আর গেটিং ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে এইখান থেকে আমরা ডেল্টা এস এর ভ্যালুটাকে যদি বের করতে চাই তাহলে এই টার্মটাকে তুমি লেফটে নিয়ে যাও, অথবা এই পুরো টার্মকে আমরা আসলে মাইনাস ডেল্টা এস এর ভ্যালুটা বের করতে চাই। তাহলে মাইনাস ডেল্টা এস তার মানে এই পুরো টার্মটাকে যদি আমরা মাইনাস এখানে নিয়ে এলাম মাইনাস টি ইন্টু ডেল্টা এস ইকুয়াল ডেল্টা এ মাইনাস ডেল্টা ই, আর তারপরে ডেল্টা এস এখন টি ইকুয়াল কি হবে, মানে এই টিটা যেহেতু এখানে মাল্টিপ্লাই হিসেবে ছিল এটা ডিভাইড হিসেবে চলে আসলো, সরি। তাহলে এই যে টার্মটা এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই ইকুয়েশনটাকে আবার কমপ্লিট ডেরিভেশন করব। এইখানে আমরা
টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে ডেরিভেশন করেছিলাম, আবার এটাকে এখন সবগুলোকেই ভেরিয়েবল ধরে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন দেখো ডি অফ এ ইকুয়াল ডি অফ ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস মাইনাস এস ইন্টু ডেল্টা টি। তাহলে আমি যে একটু আগে বলেছিলাম এখানে যদি শুধু টেটাকে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েট করি তাহলে এই ধরনের ইকুয়েশনটা পাই, আর যদি সবগুলোকে ভেরিয়েবল ধরে আমরা ডিফারেন্সিয়েট করি দেন উই আর গেটিং দিস টাইপস অফ ইকুয়েশন। আমি অলরেডি অনেকবার বলেছি যে ইউভি অথবা এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এক্স অফ ডি ওয়াই প্লাস এক্স ওয়াই অফ ডি এক্স এরকম করে, অথবা ইউভিকে ডিফারেন্সিয়েট করলে ইউ অফ ডিভি প্লাস ভি অফ ডি ইউ এরকম করে। তাহলে ঠিক এখানেও মাইনাস ডেল্টা মাইনাস টিএস আছে, তাহলে টিএসটাকে মাইনাসটাকে বাদ দিয়ে ধরো, মাইনাসটাকে বাদ দিয়ে ধরো, তাহলে সেক্ষেত্রে ইউভি টি অফ এস অ্যান্ড প্লাস এস অফ টি এস অফ ডিটি এরকম করে আমরা ফাংশনটা পাচ্ছি। তাহলে এখানে যেহেতু মাইনাস সাইন আছে সেক্ষেত্রে মাইনাস দুইটা মাইনাস প্লাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা জানি কি dq ইকুয়াল ডিই প্লাস পি ইন্টু ডিভি। তাহলে এইটা যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা এই যে ডিই আর পি ডিভি এইটাকে যদি কনস্ট্যান্ট ভলিউমে, ফার্স্ট ল আমরা বিভিন্ন সময় যে সিপি সিভি যে ইকুয়েশনগুলো পড়েছিলাম তাই না, সেখানে আমরা বলেছিলাম যে সিপি হয় কি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর সিভি হয় অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তার মানে কি কনস্ট্যান্ট ভলিউম মানে এক্সপ্যানশন ওয়ার্ক থাকে না, যে ভলিউম এক্সপ্যানশনের জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেই কাজটা তখন থাকে না, দ্যাট মিনস থ্যাংক ইউ। তাহলে আমরা যেখানে বলেছিলাম যে যদি কনস্ট্যান্ট ভলিউম হয় তাহলে কনস্ট্যান্ট ভলিউম মানে ডেল্টা ভি ইকুয়াল জিরো। তাহলে ডেল্টা ভি ইকুয়াল জিরো মানে কি পি ইন্টু ডেল্টা ভি এই টার্মটাই জিরো হয়ে যাচ্ছে, তার মানে ডি কিউ ইকুয়াল ডিই। তাহলে যতটুকু পরিমাণ এনার্জি বাইরের থেকে সাপ্লাই করা হবে ঠিক ততটুকুই ইন্টারনাল এনার্জি হিসেবে পাওয়া যাবে বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হবে। সো ডি কিউ ইকুয়াল ডিই। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশনটা আসছে এই ইকুয়েশনটায় আমরা ডি কিউ মানে ডি এর রিপ্লেসমেন্টে ডি কিউ লিখে দিতে পারি, অথবা ফার্দার কি আছে দেখি, ফর এ রিভার্সিবল চেঞ্জ মানে যদি রিভার্সিবল চেঞ্জের জন্য আমরা লিখতে পারি কি চেঞ্জ ইন এন্ট্রপি ডিএস ইকুয়াল ডি কিউ প্লাস ডিই ডিভাইড বাই টি, অর তাহলে এখন এই ইকুয়েশনটা মানে ডি কিউ প্লাস ডিই ইকুয়াল টি ইন্টু ডিএস, তাহলে টি ইন্টু ডিএস লিখলাম। এখন আবার এখান থেকে শুধুমাত্র ডি কিউর ভ্যালুটা বের করার চেষ্টা করি, তাহলে ডি কিউ ইকুয়াল টি ডিএস মাইনাস ডিই, টি ডিএস মাইনাস ডিই এটা হলো। তাহলে এখন এখানেও ডি কিউ আর আগের ইকুয়েশনেও আমরা এখানে ডি কিউ পেয়েছি তাই না, এই যে ডি কিউ, তাহলে ডি কিউ আর ডিই, তাহলে ডি কিউ ইকুয়াল টি ডিএস মাইনাস ডিই। আর কম্পেয়ারিং ইকুয়েশন 3 and 4, তাহলে এ হলো ইকুয়েশন 4 আর আমার ইকুয়েশন 3 হলো এইটা, সরি এইটা। তাহলে ইকুয়েশন 3 তাহলে ডি এ ইকুয়াল ডিই মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি, এই দুইটা ইকুয়েশন যদি আমি করি কম্পেয়ার করি তাহলে ডি এ ইকুয়াল মাইনাস এস ডিটি, এটা শুধু একটার সাথে আর একটা কম্পেয়ার করো, টিডিএস মাইনাস ডিই, টিডিএস মাইনাস ডিই এখানে আছে কোথায়, টিডিএস মাইনাস কোনটা হলো ডিএ ইকুয়াল টিডিএস মাইনাস ডিই। তাহলে জাস্ট এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করে এখানে ডি কিউর ভ্যালুটা বসাই দিলে একটা একটা ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি থাকলো কি শুধু ডিএ ইকুয়াল মাইনাস এস ডিটি। তাহলে এখন যদি A1 বি দ্য ওয়ার্ক ফাংশন, যদি আমরা একটা টেম্পারেচারে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইনিশিয়াল কন্ডিশন টি টেম্পারেচারে যদি ইনিশিয়ালি be the work function in its initial state at temperature T and A1 plus dA1 be the work function in its initial state at temperature T plus DT, মানে সামান্য
একটু টেম্পারেচার বৃদ্ধির জন্য যে পরিমাণ হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে তার জন্য ওয়ার্ক ফাংশনের পরিবর্তন ডিএ, মানে ডিটি এর পরিমাণ বৃদ্ধির জন্য তাহলে ওয়ার্ক ফাংশন বৃদ্ধি হচ্ছে বা পরিবর্তন হচ্ছে DA1। একইভাবে যদি আমরা ফাইনাল আর একটা টেম্পারেচার কথা চিন্তা করি, ফাইনাল অ্যান্ড A2 বি দ্য ওয়ার্ক ফাংশন ইন ইটস ফাইনাল স্টেট। A1 বলেছি ইনিশিয়াল স্টেট আর A2 বলেছি ফাইনাল স্টেট। তাহলে ফাইনাল স্টেটে একটা টেম্পারেচার টি এর থেকে যদি সামান্য পরিমাণ তাপমাত্রা ডিটি বৃদ্ধির জন্য, তাহলে ওয়ার্ক ফাংশন পরিবর্তন হচ্ছে DA2। তাহলে আমরা এই যে ইকুয়েশন পেলাম DA ইকুয়াল মাইনাস এস ডিটি, তাহলে আমরা DA1 ইকুয়াল লিখতে পারি কি মাইনাস S1 ডিটি। দেখো তাহলে এইখানে আমরা বলেছি যে সামান্য পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি ডিটি এর জন্য ওয়ার্ক ফাংশনের পরিবর্তন হচ্ছে DA1, আর এখানে DA সমান লিখেছি আমরা মাইনাস এস ডিটি। তাহলে এই যদি হয় সেক্ষেত্রে আমরা DA1 ইকুয়াল লিখতে পারি মাইনাস S1 ডিটি এবং DA2 এইখানে ফাইনাল স্টেট এর ক্ষেত্রে লিখতে পারি DA2 ইকুয়াল মাইনাস S2 ডিটি। দেখো এখানে তাহলে DA1 ইকুয়াল মাইনাস S1 ডিটি এবং DA2 ইকুয়াল মাইনাস S2 ডিটি। তাহলে এখন এই দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন আর একটা থেকে আমি যদি সাবট্রাক্ট করে দিই, কোনটা হয় S1 and S2, এটা কোনটা S1 and S2 হলো ইনিশিয়াল স্টেটের এন্ট্রপি আর ফাইনাল স্টেটের এন্ট্রপি। Where S1 and S2 are the entropies of the system in initial and final states of the system respectively. তাহলে ইনিশিয়াল স্টেটের এন্ট্রপি এইটা আর ফাইনাল স্টেটের এন্ট্রপি এইটা। এখন সাবট্রাক্টিং ইকুয়েশন 5 ফ্রম ইকুয়েশন 6, তাহলে এই 6 নম্বর ইকুয়েশন থেকে যদি 5 নম্বর ইকুয়েশনটা আমরা সাবট্রাক্ট করে দিই, তাহলে কি পাবো DA2 মাইনাস DA1 ইকুয়াল, দুইটাই মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে একটা মাইনাস সাইন যদি কমন নেই তাহলে হবে কি S2 মাইনাস S1 আর ডিটি যা আছে কমন, তাহলে সেক্ষেত্রে DA2 মাইনাস DA1 ইকুয়াল মাইনাস S2 মাইনাস S1। তাহলে এটা হলো আমাদের এই যে 6 নম্বর ইকুয়েশন থেকে 5 নম্বর ইকুয়েশনটা সাবট্রাক্ট করলাম। তাহলে এখন এই দুইটা থেকে আমাদের D হলো কমন, তাহলে A2 মাইনাস A1, তাহলে A2 মাইনাস A1, A1 হলো ইনিশিয়াল স্টেটের ওয়ার্ক ফাংশন আর A2 হলো ফাইনাল স্টেটের ওয়ার্ক ফাংশন। তাহলে A2 মাইনাস A1 মানে কি যে ডিফারেন্স ইন ওয়ার্ক ফাংশন। তাহলে D ইন্টু ডেল্টা A দ্য চেঞ্জ ইন ওয়ার্ক ফাংশন ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল স্টেট, তাহলে এটা D ইন্টু A2 মাইনাস A1, তাহলে এটা পাওয়া গেল ইকুয়াল S2 মাইনাস S1। S2 মাইনাস S1 মানে হলো ইনিশিয়াল এন্ট্রপি আর ফাইনাল এন্ট্রপি। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল এন্ট্রপির মাঝে ডিফারেন্সটা কত ডেল্টা S, তাহলে এই ডেল্টা S দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি আর ডিটি যা ছিল তাই থাকলো। তাহলে ফাইনালি এখন আমরা এখান থেকে ডেল্টা মাইনাস ডেল্টা S এর ভ্যালুটা বের করতে পারি কিনা। তাহলে মাইনাস ডেল্টা S ইকুয়াল কি হবে D ইন্টু ডেল্টা A ডিভাইডেড বাই ডিটি। দেখো তাহলে মাইনাস ডেল্টা S ইকুয়াল এই যে D ইন্টু ডেল্টা A ডিভাইডেড বাই ডিটি, এই ডিটিটা এখন এখানে নিচে চলে গেল, তাহলে মাইনাস ডেল্টা S। এখন ইকুয়েশন 2-এ আমরা দেখেছিলাম, ইকুয়েশন 2 আমাদের ছিল কোথায়, এই যে দেখো এইখানেও মাইনাস ডেল্টা S ইকুয়াল ডেল্টা A মাইনাস ডেল্টা E ডিভাইডেড বাই টি। তাহলে ওইখানে লাস্টে একটা ইকুয়েশনে পেলাম কি মাইনাস ডেল্টা S এর একটা ফর্মুলা পেয়েছি। তাহলে এখানের মাইনাস ডেল্টা S আর ওখানে মাইনাস ডেল্টা S যদি সমান হয়, দেন উই ক্যান শো অর উই ক্যান রিপ্রেজেন্ট এই যে ডেল্টা A মাইনাস ডেল্টা E ডিভাইডেড বাই টি ইকুয়াল বাকি অংশ বা ওই ইকুয়েশনের। তাহলে এখানে ইকুয়েশন 2 থেকে পেয়েছি আমরা ডেল্টা A মাইনাস ডেল্টা E ডিভাইড বাই টি ইকুয়াল মাইনাস ডেল্টা S। তাহলে এই ডেল্টা S আর এই ডেল্টা S মাইনাস ডেল্টা S দুটাই সমান, তাহলে এই পার্টটা আর এই পার্টটা ডেফিনেটলি সমান হবে। তাহলে এই দুইটা পার্ট যদি আমরা সমান লিখি, দেন উই ক্যান গেট এই দেখো ডেল্টা A মাইনাস ডেল্টা E। তাহলে আমরা এখানে দেখিয়েছি কি যে এই যে মাইনাস ডেল্টা S আর এই মাইনাস ডেল্টা S দুইটা একই, যে কারণে তখন আমরা বলতে পারছি কি এই টার্মটা আর এই টার্মটা সমান।
তাহলে লিখলাম কি মাইনাস ডেল্টা ডেল্টা এ মাইনাস ডেল্টা ই ডিভাইডেড বাই টি ইকুয়াল ডি ইন্টু ডেল্টা এ বাই ডেল্টা টি ভি, মানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আসলে এটা আমরা প্রিসাইজ করে দিলাম যে কনস্ট্যান্ট ভলিউমে সেক্ষেত্রে ডেল্টা এ বাই ডেল্টা ডিটি বাই এটার ভি, তাহলে এই টার্মটা আর এই টার্মটা ইকুয়াল হয়ে গেলে এখন আমরা দেখতে পাচ্ছি কি ডেল্টা এ মাইনাস ডেল্টা ই ডিভাইডেড বাই টি ইকুয়াল ডি আর এই টার্মটা। তাহলে এখন এই টিটাকে আমরা এখানে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি হয় ডেল্টা এ মাইনাস ডেল্টা ই ইকুয়াল ডি ইন্টু টি, তারপরে ডেল্টা এ তারপর ডিভাইড বাই ডিটি ভি। তারপরে ফাইনালি আমরা ডেল্টা এ ইকুয়াল পাবো কি এই ডেল্টা ইটা তখন এই পাশে এসে প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই প্লাস টি ইন্টু ডি ডেল্টা এ বাই ডিটি ভি। তাহলে এই যে ফাইনাল ইকুয়েশনটা পাওয়া গেল, এই হলো আমাদের ওয়ার্ক ফাংশন আর এই হলো ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা বলেছিলাম কি যে উই ওয়ান্ট টু ডিরাইভ এ ইকুয়েশন ফর দ্য গিবস হেলমহোলটজ ইকুয়েশন ইন টার্মস অফ ওয়ার্ক ফাংশন অ্যান্ড ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক ফাংশনের রেসপেক্টে আমাদের যে ইকুয়েশনটা হলো, দিস ইকুয়েশন ইজ কল্ড গিবস হেলমহোলটজ ইকুয়েশন ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশনের ওয়ার্ক ফাংশন অ্যান্ড ইন্টারনাল এনার্জি রেসপেক্টে যে গিবস হেলমহোলটজ এনার্জি বা ইকুয়েশনটা আমাদের এইটা। তাহলে এখন তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমরা শুধু ম্যাথমেটিক্যাল কয়েকটা ডেরিভেশন বা কতগুলো টার্ম ক্যালকুলেট করেছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে যে কোন টার্মটা কোন জায়গা থেকে কেন আসলো? যে ওয়ার্ক ফাংশনের ডেফিনেশনটা আমরা এটা জানি, এ ইকুয়াল ই মাইনাস টিএস। তারপরে বলেছি কি এটা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডেল্টা এ ইকুয়াল ডেল্টা ই মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে এখান থেকে সরাসরি মাইনাস ডেল্টা এস এর ভ্যালুটা বের করে ফেললাম। তারপরে আবার এই ইকুয়েশনটাকে সবগুলোকে ভেরিয়েবল ধরে এইটাকে এক নম্বর ইকুয়েশনকে সবগুলোকে ভেরিয়েবল ধরে আবার ডিফারেন্সিয়েট করলাম। তো ডিফারেন্সিয়েট করে তারপরে আমরা কি করেছি যে রিভার্সিবল একটা কন্ডিশনের জন্য এনট্রপির চেঞ্জের ভ্যালু সেখান থেকে আমরা দুইটা কম্পেয়ার করে ডেল্টা ডিএ ইকুয়াল মাইনাস এস ডিটি এটা বের করলাম। এরপরে দুইটা কন্ডিশন ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট এদের ওয়ার্ক ফাংশন আমরা বের করলাম অ্যাট ডিফারেন্ট ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটে। তাহলে A1 হলো ইনিশিয়াল আর A2 হলো ফাইনাল। তাহলে এই যে DA ইকুয়াল মাইনাস SDT পেয়েছি, তাহলে এখানে DA1 ইকুয়াল লিখতে পারছি কি মাইনাস S1 DT আর DA2 ইকুয়াল মাইনাস S2 DT। তারপরে কি করলাম ওই দুইটা ইকুয়েশনকে একটা থেকে আর একটা সাবট্রাক্ট করে যাতে আমরা দুইটা ওয়ার্ক ফাংশন ইনিশিয়াল এবং ফাইনাল ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটা বের করতে পারি। তাহলে ডিফারেন্সটা বের করলাম কিভাবে? জাস্ট বাই সাবট্রাক্টিং ইকুয়েশন 5 ফ্রম ইকুয়েশন 6। এই ইকুয়েশন থেকে এটা সাবট্রাক্ট করে দিলাম, হয়ে গেল। তারপরে এই যে টার্মটা পেয়ে গেলাম DA2 মাইনাস DA1 ইকুয়াল মাইনাস S2 মাইনাস S1 DT। তাহলে এরপরে আমরা এখান থেকে সরাসরি চাচ্ছি কি আসলে মাইনাস ডেল্টা এস এর ভ্যালুটা বের করব। তাহলে এই যে আমরা মাইনাস ডেল্টা এস এর ইকুয়েশন বের করলাম বা ফর্মটা। আবার আগে 2 নম্বর ইকুয়েশনে দেখেছিলাম কি ডেল্টা এস এর ভ্যালুটা মাইনাস ডেল্টা এস এর ভ্যালু ডেল্টা এ মাইনাস ডেল্টা ই বাই টি। তাহলে এই যে মাইনাস ডেল্টা এস দুইটা একই জিনিস, সো দ্যাট উই ক্যান রাইট ডাউন দিস টার্ম আর দিস টার্ম ইকুয়াল। সো ফাইনালি আমাদের টার্গেট হলো কি ডেল্টা এ এর ভ্যালুটা বের করা। তাহলে বাকি টার্ম এই দুইটা টার্ম যখন আমরা ইকুয়াল লিখলাম এই যে লিখে, সেখান থেকে আমাদের উদ্দেশ্য হলো যে ওয়ার্ক ফাংশনটা বের করব ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি, অথবা রাইট সাইডে যে টার্মগুলো থাকুক না কেন শুধুমাত্র আমরা লেফট সাইডে এই ওয়ার্ক ফাংশনটা রাখবো। সো দিস ইকুয়েশন ইজ কল্ড গিবস হেলমহোলটজ ইকুয়েশন ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ফাংশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে বলেছিলাম যে গিবস হেলমহোলটজ ইকুয়েশনটা আমাদের কি কাজে লাগবে। গিবস হেলমহোলটজ ইকুয়েশনস আর ইউজড টু ক্যালকুলেট দ্য হিটস অফ রিঅ্যাকশন ডেল্টা এইচ অর ডেল্টা ই when delta G or delta A মানে Gibbs free energy, change in Gibbs free energy or change in work function এর যে কোনো একটা ডেল্টা জি গিভস ফ্রি এনার্জি অথবা চেঞ্জ ইন ওয়ার্ক ফাংশন
at 2 different temperatures are given. যদি কোনো একটা সিস্টেমের যদি কি দেওয়া থাকে Gibbs free energy change অথবা work function change at 2 different temperature, then we can calculate delta H or delta E from the Gibbs Helmholtz equation. তো এই কারণেই কিন্তু আমাদের এই Gibbs Helmholtz ইকুয়েশনটা দরকার। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম দেখাই যে আমরা আসলে যে Gibbs Helmholtz ইকুয়েশনটা কোন কাজে লাগাই। দেখো, ফর দ্য রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন আমরা দেখলাম যে H2 গ্যাস হাফ O2 গ্যাস রিঅ্যাকশন করে H2O লিকুইড, যেটা আমরা ওয়াটার ফরমেশনের যে রিঅ্যাকশনটা, তাহলে এটা কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন। H2 গ্যাস হাফ H2 গ্যাস তারপরে ফর্ম করছে 1 মোল অফ ওয়াটার। The values of enthalpy change and free energy change, enthalpy change এবং free energy change এর ভ্যালু দেওয়া আছে -68.32 and -56.69 কিলো ক্যালোরি রেসপেক্টিভলি। তাহলে enthalpy change and free energy change, enthalpy change এবং free energy change এর এই দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। Calculate the value of free energy change at 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই রিঅ্যাকশনের জন্য স্ট্যান্ডার্ড ফ্রি এনথালপি চেঞ্জ এবং এটা কি আর দেওয়া আছে কি এনথালপি চেঞ্জ এন্ড ফ্রি এনার্জি চেঞ্জ দেওয়া আছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমরা বের করব। তাহলে আমাদের ইকুয়েশনটা কি, ইউজিং দ্য গিবস হেলমহলটজ ইকুয়েশন, ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি পি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যেটা। তাহলে এখানে কোন কোন টার্মগুলো আমাদের দেওয়া আছে, ফ্রি এনার্জি চেঞ্জ -68.32, তাহলে ডেল্টা এনথালপি চেঞ্জ দেওয়া আছে এটা 68.32, ডেল্টা জি এটা -56.69, টেম্পারেচার দেওয়া আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস হুইচ করেসপন্ডস টু 298 কেলভিন। তারপরে এই ভ্যালুগুলো আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে অন সাবস্টিটিউশন উই গেট, এটা এখান থেকে ভ্যালুটা বের করলাম, জাস্ট ফাইনালি পাওয়া গেল কি ডি অফ ডেল্টা জি বাই ডিটি পি ইকুয়াল -0.039 কিলো ক্যালোরি। তাহলে অ্যাজুমিং দ্যাট ডি ডেল্টা জি বাই ডিটি পি রিমেন্স কনস্ট্যান্ট ওভার দিস টেম্পারেচার রেঞ্জ at 30 ডিগ্রি সেলসিয়াস উই ক্যান রাইট, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা আমার এখানে কি কোশ্চেনে কি 30 ডিগ্রি সেলসিয়াস ছিল? আচ্ছা ইয়েস, আমার মনে হয় এটা না স্যার, এটা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস হলে সেক্ষেত্রে আমরা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস কেন করতে গেছি? উই রাইট কোশ্চেনে 25, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা, আচ্ছা আমরা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা অন্য আর একটা টেম্পারেচারে বের করছি কেন 30 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা 35-এ কেন করলাম না, তাই না? ডেল্টা জি এর ভ্যালু এখানে যে কোনো একটা টেম্পারেচারে, আমরা অন্য যে কোনো একটা টেম্পারেচারে বের করছি সোজা কথায়। এটা 30 হতে পারে বা 35 হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমাদের দরকার হচ্ছে আসলে যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালুটা কত সেটা আমরা বের করব, এটা হলো আমাদের উদ্দেশ্য। তাহলে সেক্ষেত্রে 30 বা 300 হোয়াট এভার যে কোনো একটা আলাদা টেম্পারেচার, আমি এখানে ধরে নিয়েছি 30 ডিগ্রি সেলসিয়াস বা বইয়ে দেখাইছে। তো সেক্ষেত্রে আমরা যে টার্মগুলো এখানে পেয়েছি 68.32, সেটা কি ছিল ডেল্টা এইচ এর ভ্যালু এটা। তাহলে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন হলো এটা। এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো আমাদের এই যে এনথালপি এবং ফ্রি এনার্জি চেঞ্জ যেটা দেওয়া আছে, এই ভ্যালুটা থেকে, এই ইকুয়েশন থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে আসলে এই টার্মটা ডেল্টা জি বাই ডেল্টা টি ডিটি, এই টার্মটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করে তারপরে আমরা যে টেম্পারেচারেই আমরা চেঞ্জ ইন ফ্রি এনার্জি বের করতে চাই, উই ক্যান ক্যালকুলেট, জাস্ট উই হ্যাভ অল দ্য ভ্যালুস -68, আচ্ছা এখানে মাইনাসটা আমি আবার হাওয়া করে দিলাম কেন, তাহলে এটা তো মাইনাস, এখানে একটা মাইনাস থাকবে। আচ্ছা তাহলে -68 আর হলো প্লাস 303, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস করেসপন্ডস টু 303 কেলভিন। আর এই যে টার্মটা পেয়েছি
ডি ডেল্টা জি বাই ডিটি, তাহলে এই টার্মটা আসলো 0.0390, তাহলে সেটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ওভারঅল দিস ইজ দ্য ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেক্ষেত্রে তোমরা অন্য যে কোনো টেম্পারেচারেও কিন্তু এটা ক্যালকুলেট করে দেখাতে পারো। জাস্ট আমি এখানে 30 ডিগ্রি নিয়েছি, তোমরা 30 ডিগ্রি নিবা, ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু হ্যাভ এনি টেম্পারেচার হেয়ার and you can put that value of the temperature here and just use the equation to multiply this factor. আমাদের প্রথম যে টার্মটা দেওয়া আছে সেখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হলো we need to find out the term delta G divided by dt। এই টার্মটা বের করাটাই হলো আমাদের প্রথম পার্ট থেকে কাজ। তারপরে তুমি যেই টেম্পারেচারেই বের করতে চাও না কেন, চেঞ্জ ইন ফ্রি এনার্জি, সেটা তোমরা এখানে জাস্ট ভ্যালুটা বসাই দেবা, বাকিটা ক্যালকুলেট করবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমেই ক্লাসের শুরুতে বলেছিলাম যে কতগুলো কোনো একটা সিস্টেম স্পন্টেনিয়াস হবে কিনা বা স্পন্টেনিয়াস হতে গেলে তার কি কি কন্ডিশনস আছে বা কি কি কন্ডিশন থাকলে আমরা কোনো একটা সিস্টেমকে স্পন্টেনিয়াস বলতে পারি। এখানে অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো কন্ডিশন আছে, সেগুলো আমি একটা টেবিল হিসেবে দেখালাম। এটা কিন্তু তোমাদের বইতে একদম ওই মানে সবগুলো কন্ডিশন করার পরে ডিসকাস করার পরে একদম টেবিলের নিচে সব শেষে দেওয়া আছে। আমি শুরুতেই একটু দেখাই নেই যে আসলে আমি তিনটা কথা বলেছিলাম, একটা হলো গিবস ফ্রি এনার্জি, একটা এনথালপি চেঞ্জ, দ্যাট মিনস এটা আমরা জানি যে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস। তার মানে কি, ডেল্টা এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে এক্সোথার্মিক। যদি কোনো সিস্টেম যে এক্সোথার্মিক হলে সেক্ষেত্রে সেটাকে আমরা স্পন্টেনিয়াস ধরতে পারি। আবার আমরা যখন এন্ট্রপি পড়িয়েছি তখন বলেছিলাম যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস, তাই না? কোনো দুনিয়ার প্রত্যেকটা বস্তু চাই কি র্যান্ডমাইজ ওয়েতে অর্গানাইজ থাকতে, মানে র্যান্ডমাইজ নো পারফেক্ট অর্গানাইজেশন, মানে যে অর্গানাইজ ওয়েতে রাখতে গেলে তার এনার্জিটা খুব কম হয়, কিন্তু মলিকুলগুলো খুব পারফেক্টলি অর্গানাইজ থাকলে সেই পসিবিলিটি অফ র্যান্ডমাইজেশন ইজ ভেরি হাই, নট দ্য অর্গানাইজড ওয়েতে। অর্গানাইজড ওয়েতে থাকা যে কোনো মলিকুলের জন্য খুব ডিফিকাল্ট বা খুব মানে পসিবিলিটিটা খুব কম, যে কারণে আমরা বলেছি যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আইদার ইট উইল বি জিরো চেঞ্জ ইন এন্ট্রপি ফর এ সিস্টেম, যে এটা আইদার জিরো হবে অথবা বৃদ্ধি পাবে, কিন্তু কখনোই এন্ট্রপির ভ্যালুটা ডিক্রিজ করবে না কোনো একটা সিস্টেমের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলেছি। তাহলে সেক্ষেত্রে দেখি যে কোনো একটা সিস্টেমকে যদি আমরা স্পন্টেনিয়াস হিসেবে ডিসকাস করতে চাই বা মেনশন করতে চাই, দেন উই ক্যান কনসিডার দ্য ভ্যালু অফ এন্ট্রপি উড বি অলওয়েজ পজিটিভ, তাহলে সেটাকে স্পন্টেনিয়াস বলবো। আর যদি কোনো একটা সিস্টেমের ওই যে এক্সোথার্মিকের কথা বলেছি, কিন্তু এন্ডোথার্মিক হলে কি সেটা আমরা বলবো কি দিস ইজ নট দ্য স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে যদি কোনো একটা রিয়াকশনের এনথালপি চেঞ্জ জিরো হয় তাহলে কি হবে? তোমাদের কারো আইডিয়া আছে যে কোনো একটা সিস্টেমের এনথালপি চেঞ্জ যদি জিরো হয় তাহলে কি হবে? বলেছি যদি এনথালপি চেঞ্জ নেগেটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস, যদি পজিটিভ হয় সেটা নন স্পন্টেনিয়াস। আর এই যে এইখানে কিন্তু দেওয়া আছে, দেখো ডেল্টা এইচ অর ডিএইচ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে সেটা ওই রিয়াকশন হতে পারে, যে কোনো একটা রিয়াকশন যদি কনসিডার করি যে আমরা ইকুইলিব্রিয়ামে, কিন্তু আমরা পড়েছিলাম যে ইকুইলিব্রিয়ামে, আমার মনে হয় তোমাদেরকে ইকুইলিব্রিয়াম কি ম্যাডাম পড়াইছে না আমি পড়াইছিলাম? ম্যাম পড়িয়েছিল স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে সেক্ষেত্রে ওই ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমরা, না ম্যাম পড়াইছে না আমি পড়াইছি, আমার ভালো করে মনে করো, আমার মনে হয় আমি পড়াইছিলাম, ম্যাম পড়াইছিলেন অ্যাসিড বেস। ইয়েস স্যার, আপনি পড়াইছেন। হ্যাঁ, তাহলে কেসি কেপি এগুলো পড়াইছিলাম। তা সেখানে আমরা বলেছিলাম কি ইকুইলিব্রিয়াম এর যে ক্রাইটেরিয়াগুলো ছিল যে ইকুইলিব্রিয়ামে আসলে রিয়াকশনটা শেষ হয়ে যায় না,
জাস্ট ফরওয়ার্ড রেট আর ব্যাকওয়ার্ড রেট সমান হয়, কন্টিনিউয়াসলি রিয়াকশনটা চলতে থাকে। তার মানে কি, যে কোনো একটা রিয়াকশনে যতটুকু হিট প্রডিউস হচ্ছে ঠিক ততটুকু হিট অন্য যে রিভার্স যে রিয়াকশনটা, সেই রিভার্স রিয়াকশনে মানে ততটুকু হিট ইউজড আপ হচ্ছে, যে কারণে ওভারঅল দ্য চেঞ্জ ইন হিট উইল বি জিরো, সো দ্যাট উইল গেট the value of dH or delta H will be 0. That means the system is in equilibrium. তাহলে আমরা এইখানে কয়েকটা টার্ম দেখব এবং প্রত্যেকটাকে আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে যে আসলে কোনো একটা সিস্টেম সেটা স্পন্টেনিয়াস হবে কিনা বা ইকুইলিব্রিয়াম হবে কিনা বা নন স্পন্টেনিয়াস কিনা, সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। যে কন্ডিশনগুলো দেখো, যে at constant E and V, মানে constant energy বা internal energy and constant volume, তাহলে এনট্রপি চেঞ্জ যদি পজিটিভ হয়, তাহলে এনট্রপি চেঞ্জ যদি পজিটিভ হয় তাহলে সিস্টেমটা ইরিভার্সিবল প্রসেস। মানে কি, ইরিভার্সিবল প্রসেস বলতেই আমরা বুঝবো যে সেটা স্পন্টেনিয়াস প্রসেস, মানে পাহাড়ের উপরের থেকে নিচে পড়বে, বা কোনো একটা যদি হাই এনার্জির সাবস্টেন্স থাকে সেখান থেকে লোয়ার এনার্জিতে যাবে। তাহলে ডেল্টা এস অর ডিএস এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় অ্যাট কনস্ট্যান্ট এনার্জি, মানে ইন্টারনাল এনার্জি অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম, সেক্ষেত্রে ডিএস এর ভ্যালুটা সবসময় গ্রেটার দেন যদি 0 হয়, দেন উই ক্যান কনসিডার দ্য সিস্টেম অ্যাজ স্পন্টেনিয়াস। আর যদি ডিএস এর ভ্যালু বা চেঞ্জ ইন এন্ট্রপি বিকামস ইকুয়াল 0, then the system will be at inequilibrium. তারপরে আছে কি, at constant entropy and constant volume. constant entropy এবং constant volume এর ক্ষেত্রে যদি মাইনাস ডেল্টা ই মানে ইন্টারনাল এনার্জি, তাহলে এন্ট্রপি এখানে কনস্ট্যান্ট, এন্ট্রপি যদি কনস্ট্যান্ট হয় এবং ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে মাইনাস ডেল্টা ই বা মাইনাস ডিই গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা স্পন্টেনিয়াস প্রসেস বা ইরিভার্সিবল প্রসেস বলবো। তাহলে এখন আমি এইগুলোকে এভাবে এতগুলো মেনশন না করে একটা একটা দেখি যে আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে তখন তোমাদেরকে দেখাবো যে আসলে এটা কেন স্পন্টেনিয়াস হচ্ছে বা কেন ইকুইলিব্রিয়াম হচ্ছে, সেটা আমরা দেখি। কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড ক্রাইটেরিয়া ফর এ স্পন্টেনিয়াস প্রসেস, মানে কোনো একটা সিস্টেম স্পন্টেনিয়াস হবে কিনা তার জন্য আমরা যে কন্ডিশনগুলো সেটা একটু দেখি কিভাবে হয়। ইন টার্মস অফ এন্ট্রপি চেঞ্জ, কোনো একটা সিস্টেমের যদি এন্ট্রপি পরিবর্তন হয় তাহলে সেটা কিভাবে আমরা কনসিডার করতে পারি, দ্যাট উড বি আইদার স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস অর ইন ইকুইলিব্রিয়াম। তাহলে দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম রিমেইনস আনচেঞ্জড ইন এ রিভার্সিবল চেঞ্জ, মানে যে যদি কোনো একটা সিস্টেম রিভার্সিবল হয়, যে ইনিশিয়ালি যে অবস্থায় ছিল আফটার সার্টেন টাইম অফ পিরিয়ড অর কিছু একটা পরিবর্তন করার পরে আবার তুমি ইনিশিয়ালি ব্যাক করে আসলা ইনিশিয়াল সিচুয়েশনে, তার মানে কি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ওই সিস্টেমটা মানে রিভার্সিবল। আর ইরিভার্সিবল চেঞ্জের জন্য কি হবে, দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম রিমেইনস আনচেঞ্জড ইন এ রিভার্সিবল চেঞ্জ while it increases in an irreversible change। তাহলে একটা কথা এখানে বলে দিছে কি, যে রিমেইন আনচেঞ্জড ডিউরিং দ্য রিভার্সিবল প্রসেস, তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপি উড বি 0, কোনো পরিবর্তন হবে না, আর ইনক্রিজেস ইন অ্যান ইরিভার্সিবল চেঞ্জ, তাহলে ইরিভার্সিবল চেঞ্জের ক্ষেত্রে এন্ট্রপির ভ্যালু কি হবে, তার মানে সাম অফ ডিএস গ্রেটার দ্যান 0। তাহলে ফর এ রিভার্সিবল চেঞ্জ এটা হলো ডেল্টা এস ইকুয়াল 0 ফর এ রিভার্সিবল চেঞ্জ, অ্যান্ড ফর ডেল্টা অ্যান্ড সাম অফ ডিএস গ্রেটার দ্যান 0 ফর ইরিভার্সিবল চেঞ্জ। এখন কোনো একটা সিস্টেমে উইথ ইটস সারাউন্ডিংস উই ক্যান রাইট, আমরা জানি কি কোনো একটা সিস্টেম এবং সারাউন্ডিং এর এন্ট্রপি যে কি হয়, ডিএস সিস্টেম প্লাস ডিএস সারাউন্ডিং ইকুয়াল 0। তাহলে এই যে ইটসের ক্ষেত্রে যদি আমরা সিস্টেমটাকে রিভার্সিবল কনসিডার করি, তার মানে কি
সিস্টেম এবং সারাউন্ডিং দুইটার এন্ট্রপি, টোটাল এন্ট্রপি, এই যে এখন আমরা এই সামেশন বলেছি কেন, সামেশন ডিএস মানে হলো সামেশনটা হলো সিস্টেম এবং সারাউন্ডিংসের টেম্পারেচার, সরি এন্ট্রপি, সিস্টেম এবং সারাউন্ডিংস দুইটারই এন্ট্রপির কথা আমরা চিন্তা করছি। তাহলে ডিএস সিস্টেম প্লাস ডিএস সারাউন্ডিংস ইকুয়াল 0, আর যদি ইরিভার্সিবল চেঞ্জ হয় সেক্ষেত্রে সাম অফ ডিএস গ্রেটার দেন 0, দ্যাট মানে ডিএস সিস্টেম প্লাস ডিএস সারাউন্ডিংস গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, কম্বাইনিং দ্য টু রিলেশনস, এই যে দুইটা রিলেশন আছে, একটা হলো কি যদি সিস্টেমটা রিভার্সিবল হয় তাহলে চেঞ্জ টোটাল সামেশন অফ এন্ট্রপির ভ্যালু উড বি 0 and summation of entropy would be greater than 0 for the system if it is in irreversible। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি তাহলে লেখা যায় একসাথে ds system plus ds surroundings greater than or equal 0 লেখা যায়, কারণ একটা পেলাম এখানে ইকুয়াল 0 আর একটা পেলাম এখানে গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে বলতে পারি কি, কম্বাইনিং দ্য টু রিলেশনস we have ds system plus ds surroundings greater than or equal 0। তাহলে if we assume the change in surroundings as reversible and surrounding evolve dq heat reversibly, তাহলে এখন কোনো একটা সিস্টেম যদি if we assume the change in surrounding as reversible, তাহলে সারাউন্ডিংটাকে যদি আমরা রিভার্সিবল হিসেবে চিন্তা করি and surroundings evolve dq হিট রিভার্সিবলি, যে সারাউন্ডিং যদি dq পরিমাণ হিট তৈরি করে রিভার্সিবলি, তাহলে কি হবে ds সারাউন্ডিং ইকুয়াল মাইনাস dq বাই t। তাহলে ds সারাউন্ডিং ইকুয়াল লেখা যাচ্ছে মাইনাস dq বাই t। তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি কি ds ইকুয়াল dq বাই t, এটা মাইনাস, তাহলে dE প্লাস dW, এই dqটাকে আমরা এখন এটা ভেঙে লিখলাম চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের পার্টটা যেটা dq ইকুয়াল dE প্লাস dW। তাহলে এই dq রিপ্লেসমেন্টে আমরা dE প্লাস dW লিখে দিলাম, সো দ্যাট ds বা ইকুয়াল মাইনাস dq বাই t, এই টার্মটা ইকুয়াল লিখতে পারি কি dE প্লাস dW ডিভাইড বাই t। তাহলে where dE is the increase in internal energy of the system and dW be the work done by the system। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি কি, এটা তো আমরা জানি যে dE টা কি এবং dW টা কি। dE হলো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি and dW is the চেঞ্জ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এরপরে ফ্রম ইকুয়েশন 1 উই গেট, আমাদের ইকুয়েশন 1টা এইটা, তাই না? ইকুয়েশন 1 হলো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ফ্রম ইকুয়েশন 1 উই গেট, এখন এই যে সারাউন্ডিং ds সারাউন্ডিং এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে লিখছি কি ds সারাউন্ডিং, তাহলে dW প্লাস dE প্লাস dW ডিভাইড বাই t। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে মাইনাস সাইন দেওয়া হয় নাই, কারণ এই যে মাইনাস সাইন ছিল সেই মাইনাস সাইনটা হাওয়া হয়ে গেছে। আচ্ছা তাহলে ds সিস্টেম মাইনাস dE প্লাস dW ডিভাইড বাই t গ্রেটার দ্যান ইকুয়াল 0, और t ds সিস্টেম মাইনাস dE মাইনাস dW, তাহলে এইটা t ই করে দাও, মানে সাম আপ করব t ইন্টু ds সিস্টেম মাইনাস dE মাইনাস dW গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন ফাইনালি দাঁড়ালো। এখন আমরা একটা কেস অ্যাপ্লাই করি যে যখন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ভলিউম, এই ইকুয়েশনে যদি আমরা ইন্টারনাল এনার্জি এবং ভলিউমকে কনস্ট্যান্ট ধরি, তার মানে কি ইন্টারনাল এনার্জি তাহলে ডেল্টা ই উড বি 0 অ্যান্ড ডেল্টা ভি উড বি 0, তাহলে এই টার্ম এবং এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। যখন আমরা বলছি কি ইফ দ্য ইন্টারনাল এনার্জি অ্যান্ড দ্য ভলিউম আর 0, দেন এটা ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে টি অফ ডিএস, এটাকে আমরা কনস্ট্যান্ট ভলিউমের বলা বলি ই অ্যান্ড ভি। তাহলে এইটা এখানে রিপ্রেজেন্ট করে দিলাম টি ডিএস, হ্যাঁ টি ডিএস ভি ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে
ফাইনালি আমরা এই টিটাকে যদি এই পাশে নিয়ে যাই সেটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে কি ডিএসইভি। ডিএসইভি মানে internal energy and volume are constant, so that we can get DSEV greater than or equal 0. তাহলে এ হলো আমাদের একটা কন্ডিশন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই কি যে যদি এটা DSEV greater than 0 হয় for an irreversible change, a spontaneous change, আর যদি DSEV equal 0 হয় তাহলে that would be reversible change or equilibrium. তাহলে কোনো একটা সিস্টেমে যদি আমরা দেখতে পাই যে চেঞ্জ ইন এন্ট্রপি at constant internal energy and constant volume is greater than 0, then we will consider the system as a spontaneous, আর যদি equal 0 হয় then the system is in reversible change or in equilibrium. তাহলে তোমাদের আবার অনেকগুলো টপিক পড়ালে কষ্ট হয়ে যাবে, তা আজকে আর অন্য টপিকে যাব না।